প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে মনটা খুব খারাপ। কথা বলতে ভালো লাগছে না। কেন সেটা বলছি। আজকে সারাদিন আ বাংলাদেশের রাজনীতিতে যে ঘটনাগুলো ঘটলো, এখানে কিছু বিশ্রী ঘটনা ঘটেছে, যেগুলো ঘটার কথা ছিল না। আ এইগুলো দেখে শুনে খবরগুলো যখন দেখছিলাম, বক্তব্যগুলো যখন শুনছিলাম, তখন আসলে মনটা খুবই খারাপ হয়ে গেল। এইগুলো দেখার জন্য আ এরকম একটা স্বৈরাচার এখান থেকে হটানো হয়েছে। প্রায় আ ২,০০০ এর মতো ছাত্র জনতা, শিশু, কিশোর, নারী, পুরুষ, বৃদ্ধ তাদের জীবন দিয়েছে এবং ৫০,০০০ এর মতো পঙ্গুত্ব বরণ করেছে এই জিনিসগুলো দেখার জন্য। যাই হোক, এজন্য মনটা খারাপ। কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু এত ইস্যু ভাবলাম যে না, মন না চাইলেও যেহেতু আ আমার মনের অব্যক্ত বেদনাগুলো আমার ভাই-বোনদের সাথে শেয়ার করতে পারলে নিজেকে একটু হালকা মনে হয়। এজন্য আজকের কথাগুলো একটু এলোমেলো হতে পারে। কথার হয়তো কোনো কনসিস্টেন্সি থাকবে না। শুরু থেকেই আপনারা জানেন যে আজকে আ সংসদ সদস্যদের, মন্ত্রীদের, বিরোধী দলীয় নেতাদের প্রত্যেকেরই শপথ পড়ানোর কথা ছিল। বিরোধী দলীয় নেতা জামাত আমিরের কাছ থেকে আমরা জানতে পারলাম যে চিঠি দেয়া হয়েছিল, সেই চিঠিতে কিন্তু ২ টা শপথের কথা উল্লেখ ছিল। জামাত আমির বলেছেন। ১ম শপথটা কি? আ গণপরিষদ শপথ, অর্থাৎ এই সংবিধান সংস্কার সংক্রান্ত যে কমিটি হবে ১৮০ দিনের ভিতরে, যেহেতু এই নতুন সরকার ক্ষমতা গ্রহণ করার ১৮০ দিনের ভিতরেই কিন্তু তারা এই সংবিধান সংস্কার করে তারা গণপরিষদ গঠন করবে। এরকম কিন্তু এই হাঁ ভোটে আ কথা ছিল। তো তারই ধারাবাহিকতায় তাহলে আগে তো এইটা হওয়ার কথা ছিল। তারা গণপরিষদের জন্য, অর্থাৎ সংবিধান সংস্কার যে কমিটি, এই কমিটি তারা শপথ গ্রহণ করবেন। তারপরে আ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন। কিন্তু সকালেই আমরা দেখলাম সালাউদ্দিন আহমেদ, যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, তিনি একটি সাদা কাগজ ধরে পড়ে শোনালেন যে এখানে কোনো সুযোগ নাই, সংবিধানের বাইরে যাবার কোনো সুযোগ নেই। সংবিধানে গণপরিষদের কোনো বিষয় নাই। সুতরাং আমরা সংসদ সদস্য হিসেবেই শপথ গ্রহণ করছি। এই খবরটা শোনার পরে মানে আমার কাছে মনে হচ্ছিল যে আমরা যারা সাধারণ মানুষ আমরাই বেকুব, নাকি এই যারা এই কথাগুলো বলছে তারা বেকুব, ঠাউর করতে পারছিলাম না। সংবিধানে গণপরিষদের কথা নাই, মেনে নিলাম, অবশ্যই নাই, সত্য। একই সাথে এই সংবিধান যদি আপনি, এটি যেহেতু ৭২-এর সংবিধান, তাহলে এই সংবিধানের ভিতরে যেহেতু গণপরিষদের কথা নাই, এই সংবিধানের ভিতরে কি ২০২৬ সালের নির্বাচনের কথা আছে? হে আমাদের প্রিয় বিএনপির ভাই ও বোনেরা, দয়া করে জবাবটি দিবেন। আপনি যে সংবিধানের দোহাই দিয়ে বলছেন যে ওটা করা যাবে না, ওটা সংবিধানে নাই, সেই সংবিধানের ভিতরেই তো ২০২৬ সালে নির্বাচন হবে, সেই কথাটি তো নাই। আপনি যদি ৭২-এর সংবিধান ধরে রাখেন, তাহলে ওই ৭২-এর সংবিধান অনুযায়ী এখনো তো এদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিসের বলে, কোন বৈধতার বলে তারেক রহমান আজকে প্রধানমন্ত্রীত্বের শপথ নিলেন? জবাব আছে? ইতিপূর্বে আমরা না এই ধরনের কথা আওয়ামী লীগের কাছ থেকে বহু শুনেছি, বারবার আমরা দেখেছি। আসলে বাংলাদেশের মানুষ তো এখন সচেতন। তারা কোনটা কন্ট্রাডিক্টরি কথা কিন্তু তারা বুঝতে পারে, কোনটা মুনাফেকি আর কোনটা নেফাকি, কোনটা আসল কথা আর কোনটা ভালো কথা, এটা কিন্তু তারা বুঝতে পারে। শেখ হাসিনার কাছে আমরা বারবার শুনেছি, তিনি তার পক্ষে যেটুকু যায় সেইটুকু তিনি আঁকড়ে ধরে রেখেছেন। ভাবখানা এরকম দেখাইছেন যে এর চাইতে বড় সংবিধান রক্ষাকর্তা আর এই পৃথিবীতে কেউ নেই। অথচ ঠিক ওই সংবিধানেই মৌলিক মানবাধিকার, গণতন্ত্র, এইগুলো যখন ছিল, এইগুলোর কাছে যেত না, ওগুলো বলতোই না। ঠিক এখন আবার সেই একই কাজ দেখছি। এখন এখানে ২ টা বিষয় হতে পারে। বিএনপি এখানে হয়তো খুব বেশি বড় চালাকির পরিচয় দিচ্ছে এই কারণে, এই গণ অভ্যুত্থানের সাথে তারা ছিল না, তাদের তেমন কোনো অবদান ছিল না। তবে বিএনপির অসংখ্য নেতাকর্মী কিন্তু জীবন দিয়েছে, এটি তো অস্বীকার করার উপায় নেই। বিএনপি যদি অস্বীকার করে যে আমরা গণ অভ্যুত্থানে ছিলাম না, তবু তো আমরা বিশ্বাস করব না, আওয়ামী লীগও এটি বিশ্বাস করবে না। তাদের ভূমিকা ছিল। ফখরুল সাহেব যতই বলুক যে এটি ছাত্রদের আন্দোলন, এখানে আমাদের সম্পৃক্ততা নাই,
তারা ছিল, তাদের বেশ কিছু কয়েকশো শহীদ হয়েছে, সেই তালিকাও তারা প্রকাশ করেছে। সুতরাং তারা হয়তো ভাবছে যে আমরা প্রধানমন্ত্রী হলাম, আমরা সরকার গঠন করেছি, তাহলে ওই ৭২-এর সংবিধানই রেখে দেই। এইটার বলে শেখ হাসিনাকে তো আস্তে আস্তে তারা ফিরিয়ে আনছে। দেখছেন আপনারা, শপথ গ্রহণের আগেই বেশ কয়েক জায়গায় তারা তাদের অফিস খুলেছে, উল্লাস করেছে। হ্যাঁ, তারেক রহমানও বলেছেন যে শেখ হাসিনার সন্তানেরা রাজনীতি করতে পারে, খুবই ভালো কথা, করুক। এখন তাদের হয়তো একটা সুপ্ত উদ্দেশ্য আছে, গুপ্ত একটা উদ্দেশ্য আছে, যে তাহলে তারা আসবে, এসে এই যারা জুলাই গণ অভ্যুত্থান ঘটিয়েছে এদেরকে আওয়ামী লীগ এসে ধরে ধরে কচুকাটা করবে। তো যখন এরা এদেরকে ধরে ধরে কচুকাটা করবে, আমাদের কোনো শক্তি খরচ করা ছাড়াই, তাহলে একটা পক্ষ যারা কোথায় কোথায় জুলাই গণ অভ্যুত্থান, জুলাই 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 সনদ ও নিয়ে মাঠে নামতো বা গোলা দরাজ করতো, তাহলে এরা সাইজ হয়ে গেল। তো এরা যখন সাইজ হয়ে গেল, তাহলে এদেরকে তাড়াতে পারলাম। এরা যখন তাড়িয়ে যাবে, তখন ওই আওয়ামী লীগ আর আমরা বিএনপি মিলে জামাত ইসলামকে এখান থেকে নাই করে দেবো, এদেরকেও সাইজ করব। ঠিক যেভাবে আওয়ামী লীগ তো আগে একা করেছিল, এখন আমরা আওয়ামী লীগ এবং বিএনপি দুইজন মিলে জামাত ইসলামকে ঠেঙাবো। ব্যাস, তাহলে জামাত ইসলামও চলে গেল। এখন থাকলো সামনে শুধুমাত্র আওয়ামী লীগ। তো আমরা যেহেতু 2/3 বেশি আসন পেয়েছি, আমরা এরকম 20-50 বছর আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখবো। আওয়ামী লীগকে ঠেকিয়ে রেখে তাদেরকেও এরকম পেটাবো। শেখ হাসিনা তো আর আসতে পারছে না, পিটিয়ে পিটিয়ে আমরা মোটামুটি ক্ষমতা পাকাপোক্ত করে ফেলবো। আর জুলাই সনদ টনদ ওসব কিচ্ছু না। ওইগুলো যদি বাস্তবায়ন করতে যাই, তাহলে তারেক রহমান তো 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এটা তো মানা যায় না। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ভিতরে একটা ক্ষমতার ভারসাম্য আনার কথা বলা হয়েছে, এটিও করা যাবে না। একচ্ছত্র ক্ষমতার মালিক থাকতে হবে। এরপরে আরো আরো যে সমস্ত জিনিসগুলো আছে, তখন এগুলো তারা একা একা করে চলে যাবে। এটি তাদের মূলত উদ্দেশ্য। কিন্তু বিএনপি এই চিন্তাটা তাদের মাথায় আসে নাই, যে তারা এই কাজ করতে যেয়ে আস্তে আস্তে তাদের গোলাকে আওয়ামী লীগের ফাঁসি, আওয়ামী লীগ তো ফাঁসির দড়ি হাতে করে নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে, তাদের 2 হাতে 2টা ফাঁসির দড়ি। যখন তারা ওই হাসনাত আবদুল্লাহদের অর্থাৎ জুলাই যোদ্ধাদের ফাঁসি দেবে এক দড়িতে, আর একটা দড়ি তার হাতে আছে না, ওই দড়িটা কার জন্য? হাসনাত আবদুল্লাহরা শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে যে অপরাধ করেছে, যে পাপ করেছে, বিএনপি ওইটার বিকল্প হওয়ার কারণে ঠিক একই পাপ করেছে আওয়ামী লীগের কাছে। বিএনপি যদি এই সময় ক্ষমতা গ্রহণ না করত, তাহলে তো এলোমেলো হতো, তাহলে আওয়ামী লীগ আসতো, অর্থাৎ তাদের বাড়া ভাতে ছাই দিয়েছে কে? বিএনপি। সুতরাং ইউনূস বলেন, বিএনপি বলেন, জুলাই যোদ্ধা বলেন, এই আওয়ামী লীগ যদি কোনোদিন ফিরে আসে, কাউকে ছাড়বে না। বিএনপি যতই এখন ভাবুক, আওয়ামী লীগ শুধু ওদেরকে মারবে, আমাদের কিচ্ছু বলবে না, গালে চুমা দেবে, সেই আশাই আগাতে থাকেন। খারাপটা বেশি লেগেছে যে এই বিএনপি জনগণের কাছে বারবার জুলাই সনদের সেখানে স্বাক্ষর করেছে, তারা জুলাই সনদ নিয়ে অনেক নাটক করেছে, সংস্কার কমিশনে তারা এসেছে, চা খেয়েছে, লাঞ্চ করেছে, ডিনার করেছে। আর এখন তারা মূলত 2/3 আসন বাগিয়ে নিয়েছেই এই কাজ করার জন্য। অর্থাৎ তারা এর কোনো কিছুই যাতে তাদের পালন না করতে হয়, তাদের বিরোধী দলও যাতে একদম নরম হয়, দুর্বল হয়, যাতে সরকারি দলের কোনো কাজে, কোনো অন্যায় কাজে যেন এরা বাধা না দিতে পারে, এই পরিকল্পনার ভিতরে থেকেই কিন্তু তারা 2/3 আসন বাগিয়ে নিয়েছে। আর এই কাজটি কে করে দিয়েছে? এই কাজটি করে দিয়েছে এই যে আমাদের খলিলুর রহমানরা। আপনি চিন্তা করতে পেরেছেন? একজন উপদেষ্টা কি করে সাথে সাথেই, তার মানে দায়িত্ব শেষ না হতেই তিনি নির্বাচিত দলের পররাষ্ট্রমন্ত্রী হন। অথচ আমরা দেখেছি এই খলিলুর রহমানকে নিয়ে বিএনপি কি না বলেছে, কি আপনাদের মনে মনে আছে না? বিশ্বাস হচ্ছে না। সালাউদ্দিন ভাইয়ের এই বক্তব্যটা একটু শুনুন তো, খলিলুর রহমানকে নিয়ে তিনি কি বক্তব্য দিয়েছিলেন। আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে
আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? তাহলে চিন্তা করুন তো, এই খলিলুর রহমানকে নিয়ে বিএনপি ওই সময় যে খেপেছিল তাকে রাখতেই দেবে না, তাকে পদত্যাগ করতেই হবে। আরো একজন ব্যক্তি ছিলেন যিনি আবার এই নাসিমুল গনি, এই যে নাসিমুল গনি, তিনি এই সরকারের মন্ত্রী পরিষদ সচিব হলেন সবচেয়ে বড় পদে। অথচ এই খলিলুর রহমানের সাথে এই নাসিমুল গনির ব্যাপারেও বিএনপির ওই সময় প্রবল আপত্তি উঠেছিল। শাহেদ আলম, যে লোকটা, শাহেদ আলম চিনছেন তো? হ্যাঁ, শাহেদ আলম। সেই শাহেদ আলম পোস্ট করেছিলেন, মানসুরা, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানসুরা আলমরা পোস্ট করেছিলেন যে খলিলুর রহমান এবং নাসিমুল গনি এই দুজনকে যেতেই হবে, এদেরকে বাংলার জনগণ আর 1 সেকেন্ড দেখতে চায় না। অথচ তারা আজকে দুইজন, একজন হলেন মন্ত্রী পরিষদ সচিব আর একজন হলেন পররাষ্ট্রমন্ত্রী। চিন্তা করতে পেরেছেন এটা? তাহলে আমাদের কাছে এখন প্রশ্ন দাঁড়াচ্ছে এটা, যে এই খলিলুর রহমান উনি কি গুপ্ত বিএনপি ছিলেন? আগে যেগুলো হয়েছিল ওগুলো কি সব নাটক? খলিলুর রহমানকে দিয়ে, খলিলুর রহমান কয়েকদিন আগে ভারতে গেল না? অনেকেই ধারণা করছে যে ভারত এবং আমেরিকা এই দুইজনকে খুব সুন্দরভাবে ম্যানেজ করে তারপরে সেই পরিকল্পনা অনুযায়ী এইখানে চমৎকার একটা নির্বাচন, চমৎকার নির্বাচন, প্রি প্ল্যান নির্বাচন, যে নির্বাচনে কাকে কত আসন দিতে হবে, কাকে কাকে ফেল করাতে হবে, কোথায় কোথায় ফেল করাতে হবে, সমস্ত প্ল্যান করে তিনি একটি নির্বাচন দিয়েছেন। আর সেই নির্বাচিত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন খলিলুর রহমান।